যে খবরের দিকে এবার নজর রাখবো, কাঁথিতে কোন দলের ছবি আপনাদের গতকাল দেখিয়েছিলাম আমরা। সেখানে অখিল গোষ্ঠী এবং তার বিরোধী গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনা। আর কাঁথিতে অখিল বিরোধী গোষ্ঠীকে ভর্ৎসনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। কাঁথি সমবায় ডিরেক্টর নির্বাচনে কোন দলের ছবি আরো একবার আপনারা দেখছেন। দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে গতকাল উত্তেজনা ছড়ায়, আর তারপরেই এই কোন দলে করা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলা হয়েছে, কি ভর্ৎসনা করা হয়েছে জানবো। আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে এই কোন্দল দেখা যায় এবং সেই কোন্দলে দেখা যাচ্ছে যে গতকালও রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি এবং তার বিরোধী গোষ্ঠীর মধ্যে তুমুল গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের দুই গোষ্ঠীর প্যানেল নিয়ে উত্তেজনাটা হয় এবং কাঁথি সমবায় ব্যাংকের এই ডিরেক্টর পদের ক্ষেত্রে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এখানে দুই গোষ্ঠীরই শুধুমাত্র প্রার্থী রয়েছে এবং এটা নিয়েই আজকে কলকাতায় রাজ্য সভাপতি, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দুই গোষ্ঠীকেই ডেকে পাঠায় এবং তারপরেই সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বৈঠকে ফোন করেন দুই গোষ্ঠীকেই এবং সতর্ক করে দেন যে ভবিষ্যতে যদি এরকম ঘটনা হয় তাহলে তিনি কড়া পদক্ষেপ নেবেন। অবিলম্বে পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে বিবদমান দুই গোষ্ঠীকে কাজ করার তিনি নির্দেশ দেন। গোটা ঘটনায় তিনি যে কতটা ক্ষুব্ধ তাও তিনি বুঝিয়ে দিয়েছেন নেতাদেরকে এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিয়ে বলেন যদি কেউ দলের কথা শুনে এবং মেনে না চলতে পারেন তাহলে তিনি কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন এবং দুই গোষ্ঠী নিশ্চুপে এই কথাগুলো শোনেন এবং মনে করা হচ্ছে যে যতদূর এতে রাজ্য সভাপতি সুব্রত বক্সী যে প্যানেল ঠিক করে দেবেন সেই প্যানেল অনুযায়ী তার বিরোধী যদি কোনো প্যানেল পড়ে তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বেশ রুমেলা, আপাতত 26,000 চাকরি বহাল, 27শে জানুয়ারি পর্যন্ত 26,000 চাকরি বহাল। 27শে জানুয়ারি পরবর্তী চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 26,000 চাকরি বাতিল মামলা। কথা বলবো, মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজকে এই মামলার শুনানি ছিল এবং প্রায় 2 ঘন্টা ধরে এই শুনানি চলে। তাতে যারা চাকরি প্রার্থী ছিলেন এবং যাদের টেন্টেড এবং আনটেন্টেড হিসাবে যাদেরকে ধরা হচ্ছে তার থেকে কিন্তু আজকে তাদের আইনজীবীরা সওয়াল জবাব করে। দীর্ঘ সওয়াল জবাবে একাধিক বিষয় উঠে আসে, কিন্তু প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না তিনি একটা বিষয় স্পষ্ট করে দেন যে টেন্টেড এবং আনটেন্টেডদের এই পৃথকীকরণটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেটা না হলে তিনি ইঙ্গিত দেন যে এই সেক্ষেত্রে পুরো প্যানেলই বাতিল করার পথেই সর্বোচ্চ আদালতও হাঁটতে পারে, এমন ইঙ্গিত তিনি দেন। একদিকে আজকের এই দীর্ঘ সওয়াল জবাবে প্রায় 2 ঘন্টা ধরে চলে সওয়াল জবাব, 20 জনের কাছাকাছি আইনজীবী তারা সওয়াল জবাব করেন। সেক্ষেত্রে একদিকে যখন আনটেন্টেডদের হয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা, তারা বলেন যে তদন্ত, সেই তদন্ত এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি এবং সেই অসম্পূর্ণ তদন্তের উপর ভিত্তি করে কিভাবে এতজনের চাকরি যেতে পারে এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাই বা কিভাবে তারা চাকরি হারা হয়ে যাবে। তাদের চাকরির এবং সম্মান নিয়ে বেঁচে থাকার যে অধিকার রয়েছে সে নিয়েও কিন্তু এদিন প্রশ্ন করা হয়। এর পাশাপাশি এদিন প্রশ্ন তোলেন টেন্টেড যারা প্রার্থীরা রয়েছেন তাদের তরফ থেকেও, কিন্তু সার্বিকভাবে টেন্টেড এবং নন টেন্টেডদের যে পৃথকীকরণের প্রশ্ন বারবার সর্বোচ্চ আদালত জানতে চাইছিল তার জবাব কিন্তু সেভাবে আজকে মেলেনি। আগামী শুনানি 27 তারিখ বেলা 2টোয় এই মামলার পরবর্তী শুনানি হবে। বেশ, মার্কশিট যেটা ম্যানিপুলেটেড তার উপর যদি মূল্যায়ন হয় তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল। সিবিআই উদ্ধার করা ওএমআরশিটে ধরুন 0 পেয়েছে, এখন 0 পাওয়া ওএমআরশিটটাও যদি ম্যানিপুলেটেড হয় তাহলে নিয়োগ প্রক্রিয়াটিই তো থাকে না। মানে প্রধান বিচারপতির প্রথম থেকে যা স্ট্যান্ড ছিল সেটাই দেশের আইন। যদি সেগ্রিগেশন সম্ভব হয়, সেগ্রিগেশনের পয়েন্টে মূলত তিনি আর্গুমেন্ট শুনতে চাইছেন বলে আমার মনে হয়। যারা কেউ আমার যা মনে হয়েছে আদালতকে এখনো পর্যন্ত সেই স্যাটিসফাই করতে পারেনি যে হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব। পরবর্তী শুনানি আগামী 27শে জানুয়ারি। দুপুরে জামিন পেয়ে বিকেলে জেল মুক্তি জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতি মামলায় জেলমুক্ত জ্যোতিপ্রিয়। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন জ্যোতিপ্রিয়। 27শে অক্টোবর 2023
23 গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। বিশেষ ইডি আদালতে জামিন হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক যেই পয়েন্টটা এর আগেও রেজ করছিলাম, যে ইডি বারবার বলল যে হ্যাঁ দুর্নীতির কিংপিন হচ্ছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক, দুর্নীতির গঙ্গাসাগর হচ্ছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে ঠিক কোন গ্রাউন্ডে জামিন দিল আদালত? দেখো, এটা একটা আর্থিক অপরাধ এবং এই আর্থিক অপরাধের উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সুপ্রিম কোর্টে মনীষ সিসোদিয়া আবগারি মামলা, সেখানে তার জামিন দিতে গিয়ে যে পর্যবেক্ষণ বা যে গাইডলাইন সেট করে দিয়েছে সেটাই গোটা দেশে এই মুহূর্তে বিবেচিত হচ্ছে বিভিন্ন এই ধরনের আর্থিক অপরাধের মামলায় জামিনের ক্ষেত্রে। সেটা একটা জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য ফেভারে গেছে। একই সঙ্গে এই মামলায় তুমি যেটা কিংপিন জ্যোতিপ্রিয় মল্লিককে বললেও, প্রথমে যাকে মূল অভিযুক্ত বলেছিল তার নাম বাকিবুর রহমান। বাকিবুর রহমান শঙ্কর আড্ড ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছে এই আদালত থেকেই। এরপর কার্যত সময়ের অপেক্ষা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, যদিও তিনি প্রভাবশালী কতটা এই জায়গাতেই কিন্তু বারবার আটকে থাকছিল জামিনের বিষয়টি। কলকাতা হাইকোর্টে তিনি গিয়েছিলেন, কলকাতা হাইকোর্টে এই মামলা চলছিল এবং সেই মামলাতে তার কিডনির একটি অসুখ ছিল, সেই সংক্রান্ত একাধিক বিষয় শেষমেশ কলকাতা হাইকোর্টে তিনি মামলা প্রত্যাহার করে নেন এবং শেষমেশ এই ইডি বিশেষ আদালতের মামলা শেষমেশ তিনি জেলমুক্ত হলেন কয়েকটা শর্তে। এক্ষেত্রে মূল যে বিষয়টা তোমার মনে থাকবে, 2 জানুয়ারি চলতি বছরে ইডি আদালতের বিচারক তিনি প্রশ্ন তুলেছিলেন যে রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে, 2000-3000 কোটি টাকা দুর্নীতির কথা বলা হচ্ছে, কিন্তু আদতে যে অফেন্সটা, প্রেডিকেট যে অফেন্সটা নদিয়ার কোতোয়ালি থানা থেকে নিল ইডি, সেই অভিযোগটা তো শুধুমাত্র একটা চুরির ঘটনা। চুরির ঘটনা কি করে দুর্নীতিতে পরিণত হলো? 2, যদি রেশন দুর্নীতি হয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী তাতে যদি অভিযুক্ত হয়, তাহলে সেই রেশন দুর্নীতির সঙ্গে নিশ্চিতভাবে কোনো না কোনো সরকারি আধিকারিক যুক্ত। এখনো পর্যন্ত একজন সরকারি আধিকারিককেও কেন গ্রেপ্তার করতে পারলো না ইডি? এই প্রশ্নগুলো বিচারকের উত্তর কিন্তু জুৎসই দিতে পারেনি এজেন্সি। তাই এক্ষেত্রে জামিন, এবং তোমায় দেখো 2 বছর হয়ে গেলে কিন্তু একেবারে বাই ডিফল্ট একেবারে স্ট্যাটুটারি বেল পেতেন এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক। তারও অনেকটা আগে 14 মাসে এই জামিন পেয়ে যাওয়া, জেলমুক্ত হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের, তা একদিকে ইঙ্গিত করে যে ইডির এই মামলা অর্থাৎ আর্থিক অপরাধের মামলা, রেশন দুর্নীতির, যেটাকে প্রায় 10,000 কোটির দুর্নীতির কথা বলা হয়েছিল হাইকোর্টের আগে মামলা শুনানি চলাকালীন, সেটা আদতে এই বিচার প্রক্রিয়াটা আগামী দিনে কতটা মোমেন্টাম নিয়ে আসবে এবং সুবিচার দেবে তা নিয়ে কিন্তু আইনজীবীদের একটা অংশ ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। রুমেলা, বেশ। আর ইতিমধ্যে এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। পার্থ ভৌমিক তিনি বলছেন এতদিন ধরে তাহলে জেলে আটকে রাখার মানেটা কি হলো যদি কিছু প্রমাণই না করা যায়? আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন জামিন পেয়ে যাওয়া মানেই সব অভিযোগের মুক্তি নয়। ইডিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলায় ব্যবহার করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন এটা আরেকবার প্রদান করেছিল। 14 মাস জেল খাটানো হলো, অথচ তার বিরুদ্ধে কোনো এভিডেন্স তারা কোর্টে প্রডিউস করতে পারলেন না। বিজেপি একটা অন্য রাজনীতি বাংলার বুকে তথা বিরোধীদের বিরুদ্ধে প্রয়োগ করছে, কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা। আমার মনে হয় না যে এটা রাজনীতির সঠিক পাঠ। পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা আছে। জামিন পাওয়া আইন সিদ্ধ অধিকার, জামিন পেলেই সে পাপমুক্ত হয়ে যেতে পারে না। দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অনেক অপরাধী জামিন পান, পরবর্তীকালে তাদের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। এই সরকার দুর্নীতি ছাড়া কোনো ডিপার্টমেন্টকে বাকি রাখতে পারেনি। শিশু নির্যাতন খুনে 52 দিনের রায়। গুরাপে শিশু নির্যাতন খুনের রায় 17 জানুয়ারি সাজা চুঁচুড়া আদালতে। 52 দিনে শিশু নির্যাতন খুনের রায়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, হ্যাঁ একদম রুমেলা, দেখো অভিযোগ হওয়ার 52 দিনেই এই শিশু নির্যাতনের রায় দেয় চুঁচুড়া পক্সো আদালত। এবং এই ঘটনা গত 24শে নভেম্বরের ঘটনা। 24শে নভেম্বরে একটি শিশু বাড়ির সামনে খেলা করছিল, তারপরে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী অশোক সিং, পৌর প্রতিবেশী অশোক সিং, সে তার বাড়িতে তুলে নিয়ে যায় এবং যখন শিশুটি বাড়ির সামনে খেলছিল তখন তার বাবাকে বলে যে মাংস খাবে এবং শিশুর বাবা মাংস আনতে যায়। তারপরে যখন মাংস নিয়ে বাড়িতে ফেরে তখন দেখে যে শিশু বাড়িতে নেই এবং খোঁজাখুঁজি শুরু করে প্রতিবেশীদের নিয়ে। সামনেই একটি বাড়িতেই, তাই প্রতিবেশী বাড়িতে অশোক সিং বলে পৌর থাকে, তার বাড়িতে খোঁজাখুঁজিতে তাকে রক্তাক্ত অবস্থায় তার বাড়িতে পায়
এবং তারপরেই ঘটনাস্থলে উত্তেজিত জনতা এবং ঘটনায় তাকে মারধর করে এবং তারপরেই ঘটনাস্থলে গুড়াপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্তকে অ্যারেস্ট করে সেদিনকে। তারপর থেকেই তার তদন্তে নামে গুড়াপ থানার পুলিশ এবং গ্রামীণ পুলিশ তদন্তে নামায়। আজ আগামী বলা যায় রাজ্য পুলিশের সাফল্য এক্ষেত্রেও। যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে তার সায়েন্টিফিক এবং মেডিকেল এফএসএল সমস্ত এবং সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী এ কেসে আমি তো চাইবো মৃত্যুদণ্ড। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা করতে হবে। 24 তারিখ রাতের ঘটনা, ইনভেস্টিগেশন করার সময় পাচ্ছে কবে? 25 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট এবং 9 তারিখে চার্জশিট দেওয়া হল। কত দ্রুততার সঙ্গে এই মামলাটা করা হয়েছে, এটাই বোধহয় এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ, তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হবে।